জুলাই আগস্টের ঘটনায় কিংবা আমাদের জুলাই বিপ্লবে কিংবা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি জনাব আবু সাদিক কায়েমের এবং শিবিরের অবদান কি ছিল, আরও সবার অবদান বা সবকিছু অ্যাপ্রিসিয়েট করা হয়েছে। বেসিক্যালি আমরা এই বিষয়টা এখানে হাইলাইট করতে চাই। এ নিয়ে সাংবাদিক জুলকারনাইন সায়ের 4 পর্বের যে লেখা লিখেছে, সেই লেখার বাংলা অনুবাদ ছোট বিশ্লেষণ সহকারে আপনাদেরকে শোনাতে চাই। এগুলো আমরা অনুরোধ করছি ব্যাপকভাবে শেয়ার করবেন এবং সম্ভবত বাংলায় বক্তব্য আকারে আমরাই সর্বপ্রথম আপনাদের কাছে উপস্থাপন করছি। আমাদের দর্শকরা অনেকেই জুলকারনাইন সায়ের ইংরেজি বুঝবেন না বা বুঝেন না, এবং বাংলা অনুবাদ জুলকারনাইন সায়ের নিজেও দিবেন, কিন্তু আমাদের অনেক দর্শক রয়েছেন যারা বাংলা পড়ার চাইতে আমাদের কাছে ছোট বিশ্লেষণ সহ শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। অতএব এগুলো শুনবেন, অন্যকে শোনাবেন এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন। সত্য জানুন, অতএব কেউ ক্রেডিটবাজি করতে আসবেন না। এবারের ইতিহাসে ডিজিটাল যুগে অবিকৃত থাকবে। ৭১-এর ইতিহাস নিয়ে অনেক কিছু আমরা দেখেছি, কিন্তু ২৪-এর ইতিহাস নিয়ে কোনো রাজনীতিক ক্রেডিটবাজি, কাউকে ছোট করা কাউকে বড় করা, এগুলো সুযোগ থাকবে না। একেবারে অথেন্টিক ইতিহাস আমরা সংরক্ষণ করবো, সেই উদ্দেশ্যে বাংলা ভার্সন ছোট বিশ্লেষণ তুলে ধরছি। পর্ব ১, স্টুডেন্ট এগেনস্ট ডিসক্রিমিনেশন, যেটাকে স্যাট বলা হয় সংক্ষেপে, মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক কথায়, এবং শিবিরের মধ্যে জুলাই বিপ্লব এবং স্বৈরাচারের পতনের ক্ষেত্রে কার অবদান বেশি, এ নিয়ে চলমান বিতর্ক দেখে আমি এবং আমার সঙ্গীরা সিদ্ধান্ত নিলাম যে প্রকৃত সত্যটি তুলে ধরা দরকার। যেহেতু আমি এবং অন্য মহাদেশে ছিলাম এবং আন্দোলনের সময় হাজারো কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, তাই মাঠ পর্যায়ের সমন্বয়ের দায়িত্ব আমার দীর্ঘদিনের আস্থাভাজন বন্ধুর উপর পড়ে, যিনি বাংলাদেশের একটা শীর্ষস্থানীয় পত্রিকার একজন সিনিয়র সাংবাদিক। কিভাবে এই ঘটনার প্রতিটি অংশ একত্রিত হয়েছে তা এখানে তুলে ধরা হলো। ২৬শে জুলাই রাত ১০টা ১০ মিনিটে আমার সেই বন্ধুটি নাজমুল হাসানের একটি বার্তা পান, যেখানে 4 জন ছাত্রনেতার জন্য একটি নিরাপদ আশ্রয় খোঁজার অনুরোধ করা হয়। তারা একটি হাসপাতালে থেকে পালানোর পর গোয়েন্দাদের নজর এড়াতে চেষ্টা করছিল এবং তখন তারা একটি অ্যাম্বুলেন্সে বসেছিল, যা মার্কিন দূতাবাসের কাছাকাছি ছিল। সে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে এবং তখন থেকেই আমি সরাসরি ছাত্রদের কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়ে যাই। আমি তাকে বললাম যেন সে ঢাকায় অবস্থিত আমাদের পরিচিত একজন মার্কিন দূতাবাস কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। তিনি ওই কর্মকর্তাকে মনে করিয়ে দেন যে এর আগে ইমরান আহমেদ ভূঁইয়ার ক্ষেত্রেও মার্কিন দূতাবাসে আশ্রয় দিয়েছিলেন, যিনি সেপ্টেম্বর ২০২৩ সালে আওয়ামী লীগ সরকারের বক্তব্যের বিরুদ্ধে মতামত দেওয়ার কারণে বরখাস্ত হয়েছিলেন। তবে দূতাবাস কর্মকর্তারা জানান যে দূতাবাসে তখন কোনো রাষ্ট্রদূত না থাকায় এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স সরকারের প্রতিক্রিয়া ঝুঁকি নিতে চান না, তাই আশ্রয় দেওয়া সম্ভব নয়। তবে তিনি ব্যক্তিগত উদ্যোগে কিছু ফোন করবেন এবং সেখানে কেউ সাহায্য করতে আগ্রহী কিনা। এরই মধ্যে আমার বন্ধু তার অন্যান্য পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু কোনো ফল হয়নি। কোনো বিকল্প না পেলে সে নিজেই ছেলেদের আশ্রয় দিতে রাজি ছিল। তবে ২০ মিনিট পরেই মার্কিন দূতাবাসের ওই কর্মকর্তা আবার ফোন করে জানান যে গুলশানে একটি বিদেশি সংস্থার অফিসে তারা আশ্রয় পেতে পারে এবং সংস্থার একজন শীর্ষ কর্মকর্তা তাদের গ্রহণ করবেন। এটি জানতে পেরে আমি সেই নম্বরে কল করি, যা নাজমুল হাসান আমার বন্ধুকে দিয়েছিলেন। ফোনটি ছিল এক ছাত্রনেতা সালমানের। এই সালমান হচ্ছে আবু সাদিক কায়েম, এটা ব্যাখ্যা, যিনি পরে ২৩ সেপ্টেম্বর আমরা জানতে পারি যে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম। আমি তখন ঢাকায় আমার পরিচিতদের সঙ্গে কথা বলে ঠিক করি কিভাবে ছেলেরা পুলিশের নজর এড়িয়ে নিরাপদে গুলশান ২-তে পৌঁছাতে পারবে। 4 জন ছাত্রকে 2টি রিকশায় ভাগ করে পাঠানো হয় এবং রাত 11টার মধ্যে তারা নিরাপদ আশ্রয়স্থলে পৌঁছে যায়। তবে 28 জুলাই সকাল 9টার মধ্যে তাদের সে স্থান ত্যাগ করতে হবে বলে জানানো হয়। 27শে জুলাই শহীদুল আলম ভাই এই ছাত্রদের সম্পর্কে জানতে পারেন এবং সন্ধ্যায় তাদের দায়িত্ব নেন। আমরা ধারণা করেছিলাম ছেলেরা তার কাছে নিরাপদেই আছে। এদিকে সালমান, মানে এই সাদিক ক্যাম্প শিবির নেতা, আমাকে ফোন করে জানতে চায় তারা আগামী কয়েকদিনের মধ্যে আন্দোলন নিয়ে একটি প্রদর্শনী করতে চায় এবং এজন্য ইএমকে সেন্টার কয়েক ঘন্টার জন্য বুক করা সম্ভব কিনা। আমি আমার বন্ধুকে সালমানের সঙ্গে কথা বলে প্রকৃত পরিকল্পনা জানতে বলি। সে সালমানের পরিকল্পনা শোনার পর
এএফপি এর তৎকালীন ব্যুরো চিফ শফিকুল আলম এবং মানবাধিকার কর্মী রেজাউর রহমান লেলিনের সঙ্গে যোগাযোগ করে। তারা দুজনেই জানান ইএমকে সেন্টার সম্ভব নয়, কারণ সেখানে নিরাপত্তার অনুমোদন প্রয়োজন হয় এবং ড্রিক গ্যালারিও 10ই আগস্টের আগে খোলা হবে না। তারা এ ধরনের প্রদর্শনী করা উচিত হবে না বলে পরামর্শ দেন, যা সালমানকে জানিয়ে দেওয়া হয় এবং পরিকল্পনাটি বাতিল করা হয়। 28 জুলাই দুপুর 12টা 9 মিনিটে সালমান আমার বন্ধুকে একটি বার্তা পাঠায় এবং জানায় যে আব্দুল কাদেরের জন্য একটি নিরাপদ আশ্রয় প্রয়োজন। সে আমাকে জানালে আমি আমার এক পরিচিত, যিনি একটি দূতাবাসে কাজ করেন, তার সঙ্গে কথা বলি। তিনি কাদেরকে তার গুলশান বাসায় আশ্রয় দিতে রাজি হন এবং বিকাল 4টার পরে তাকে নিয়ে যেতে পারবেন বলে জানান। আমি আমার বন্ধুকে বিষয়টি সমন্বয় করতে বলি। কাদের তখন শনির আখড়ায় ছিল এবং 6টার কারফিউর আগে গুলশানে পৌঁছানো কঠিন হতো, তাই তাকে মাঝপথে আসতে বলা হয়। এ সময় বিএনপি নেতা তারেক রহমানকে এ বিষয়ে অবহিত করা হয় এবং তিনি চট্টগ্রামের বিএনপি সহসংগঠক মীর হেলালের মাধ্যমে কাদেরের আশ্রয়দাতাদের সঙ্গে যোগাযোগ রাখেন। দেখেন, এই যে কে কোথায় ছিল, ওই কিছু সমন্বয়ক জবাব দিয়েছে যে শিবির খোটা দেয়, আমরা তো শিবিরের জায়গা ছিলাম না, অমুকের জায়গায় তমুকের জায়গায়, কিন্তু এগুলো সবকিছুর নেপথ্যে যে শিবির, এই বিষয়টা এখন স্পষ্ট হয়েছে। ওরাও জানতো না যে কিভাবে নেপথ্যে শিবির ছিল বা সাদিক ক্যামেরা ছিল। অনেক সমন্বয়ক জানে না যে কিভাবে কি ঘটেছে। তারা তো বড় বড় মাস্টারম্যান সেজে বসে আছে, সব জানে শিবির। রাতে জানতে পারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 6 জন প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, শারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবু বকর মাজুমদার ও নুসরাত তাবাসসুম ডিবি অফিস থেকে আন্দোলন বন্ধের ঘোষণা দিয়েছে। আমরা হতবাক হয়ে যাই। রাত 9টা 50-এ সালমান আমার বন্ধুকে জানায় যে আন্দোলন চালিয়ে যাবে কাদের, হান্নান, রিফাত ও মাহিন। আমি পরামর্শ দিই তারা একটা ভিডিও বার্তা রেকর্ড করুক। সালমান আমাকে বার্তাটির খসড়া পাঠালে আমি এটি সম্পাদন করি এবং আমার বন্ধু ইংরেজিতে অনুবাদ করে। রাত 11টা 4-এ বার্তাটি সালমানকে পাঠানো হয়, সালমান এই শিবির নেতা সাদিক ক্যাম্প, কিন্তু এটি কোথাও প্রকাশিত হতে দেখা যায়নি। রাত 11টা 35-এ সালমান জানায় তার 1 দফা দাবির পরিবর্তে 9 দফা দাবিতেই আন্দোলন চালিয়ে যাবে। মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লেটার হেডে চূড়ান্ত বিবৃতি প্রকাশিত হয়। 19 জুলাই বিকাল 4টা 50-এ সালমান আবার আমার বন্ধুকে ফোন করে এবং জানায় হান্নান, রিফাত, মাহিন এবং মেহেদির জন্য নিরাপদ আশ্রয় দরকার। তারা গুলশানের নর্থ অ্যান্ড কফি রোস্টার্সে বসেছিল এবং কারফিউ শুরু হওয়ার আগে নিরাপদ জায়গায় যেতে চাচ্ছিল। আমার বন্ধু বিভিন্ন পরিচিতদের ফোন করতে শুরু করে এবং শেষ পর্যন্ত বনানীতে তাদের জন্য একটি নিরাপদ আশ্রয় মেলে। তবে পরদিন সকালে তাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়, কারণ আমাদের বন্ধুদের ঝুঁকিতে ফেলতে চাইনি। এভাবে আন্দোলনের প্রতিটি ধাপে ধাপে আমরা কাজ করে গেছি, নিশ্চিত করেছি যাতে ছাত্ররা নিরাপদ থেকে এবং তাদের আন্দোলন অব্যাহত থাকে। তো দর্শক, এই যে সমন্বয়করা যে সেফ হাউস বা তারা যে নিরাপদ আশ্রয় থেকেছে, এগুলোর নেপথ্যে যে শিবির প্রমাণিত। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।